প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে ডেভেলপমেন্ট অফ এলিমেন্টারি সিস্টেম, এবং এই আলোচনায় এটি হচ্ছে সেকেন্ড ভিডিও। আজকের এই ভিডিওতে আমি মিডগাট সম্পর্কে ডিসকাস করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য প্রিমিটিভ গাট টিউব। তার তিনটা পার্ট আছে, ফোরগাট, মিডগাট এবং হাইন্ডগাট। মিডগাট এক্সটেন্ড করে ফ্রম দ্য ইন্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল থেকে পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল পর্যন্ত। আমরা জানি এই পোর্টালগুলো হচ্ছে এমব্রায়োনিক ইস্যু। অ্যাডাল্টে এন্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল হচ্ছে মেজর ডিওডেনাল পেপিলা লেভেল, আর পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল হচ্ছে the junction of right 2/3 and left 1/3 of the transverse colon. সুতরাং মেজর ডিওডেনাল পেপিলা থেকে ট্রান্সভার্স কলনের রাইট 2/3 and লেফট 1/3 এর জাংশন পর্যন্ত এই হচ্ছে মিডগাট। মিডগাট উপরের দিকে কমিউনিকেট করে ফোরগাটের সাথে, নিচের দিকে কমিউনিকেট করে হাইন্ডগাটের সাথে, আর সামনের দিকে ভেন্ট্রালি সে কমিউনিকেট করে ইয়ক সেকের সাথে। কি দিয়ে কমিউনিকেট করে? থ্রু দা ভিটেলে ইন্টেস্টাইনাল ডাক্ট অর ভিটেলাইন ডাক্ট, যাকে বলে ইয়ক স্টক। আর এই ছবিতেও আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য প্রিমিটিভ গাট টিউব। এই হচ্ছে মেজর ডিওডেনাল পেপিলা, যেখান থেকে মিডগাটের শুরু হয়। আর আমরা দেখতে পাচ্ছি মিডগাট সামনের দিকে কমিউনিকেট করে উইথ দ্য ইয়ক স্যাক থ্রু দ্য ইয়ক স্টক অর ভিটেল ইন্টেস্টাইনাল ডাক্ট, যাকে সংক্ষেপে বলে ভিটেলাইন ডাক্ট। Rapid elongation of this part of the primitive gut tube causes formation of the primary intestinal loop, এবং এই লুপ তৈরি হয় অ্যারাউন্ড দ্য সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। আমরা জানি দ্য প্যারেন্ট আর্টারি অফ দি মিডগাট হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। মিডগাট পোর্শনের র্যাপিড গ্রোথ হওয়ার কারণে তার ইলংগেশন হয়, এবং সে একটা লুপ তৈরি করে। এই লুপটা ভেন্ট্রালি প্রজেকশন হয়, এবং লুপটা তৈরি হয় অ্যারাউন্ড দ্য সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। সুতরাং এই লুপে আমরা দুটো লিম্ব খুঁজে পাবো। তাকে বলে সেফালিক লিম্ব, কেউ কেউ বলে ক্রেনিয়াল লিম্ব, অথবা এটাকে আমরা বলতে পারি প্রি আর্টারিয়াল সেগমেন্ট, যেহেতু সে আর্টারির উপরে থাকে। আর আরেকটা লিম্ব হচ্ছে এই লিম্ব, যাকে বলে কডাল লিম্ব, এবং এটাকে আমরা বলতে পারি পোস্ট আর্টারিয়াল সেগমেন্ট। তাহলে প্রাইমারি ইন্টেস্টাইনাল লুপ যেটা মিডগাট দিয়ে তৈরি হয়, তার দুটো লিম্ব পেলাম। একটা হচ্ছে ক্রেনিয়াল বা সেফালিক লিম্ব, যাকে বলে প্রি আর্টারিয়াল সেগমেন্ট, আর আরেকটা হচ্ছে কডাল লিম্ব, যাকে বলে পোস্ট আর্টারিয়াল সেগমেন্ট। এখন এই সেফালিক লিম্ব থেকে কি কি স্ট্রাকচার ডেভেলপ করে আমরা জানতে চাই। এখান থেকে ডেভেলপ করবে ডুওডেনাম বিলো মেজর ডিওডেনাল পেপিলা, দেন ডেভেলপ করে জেজুনাম অ্যান্ড মোস্ট অফ দ্য আইলিয়াম। আইলিয়ামের বেশিরভাগ ডেভেলপ করে এই সেফালিক লিম্ব থেকে। তাহলে আমরা বলতে পারি ডুওডেনাম, জেজুনাম, এবং যেহেতু বেশিরভাগ আইলিয়াম ডেভেলপ করে, দ্যাট মিনস এই সেফালিক লিম্বটা থেকেই স্মল ইন্টেস্টাইন ডেভেলপ করে। সুতরাং আমরা আরো বলতে পারি সেফালিক লিম্বটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের জন্য তৈরি লিম্ব। আর কডাল লিম্ব থেকে কি ডেভেলপ করে? এখান থেকে আমরা পাবো টার্মিনাল পার্ট অফ দি আইলিয়াম, দেন সিকাম উইথ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, তারপরে অ্যাসেন্ডিং কোলন, দেন রাইট 2/3 অফ দি ট্রান্সভার্স কোলন। এরা ডেভেলপ করে এই কডাল লিম্ব থেকে বা পোস্ট আর্টেরিয়াল সেগমেন্ট থেকে। তো এই স্ট্রাকচার গুলোর মাঝে আমরা দেখতে পাচ্ছি আইলিয়ামের কেবল টার্মিনাল পার্ট ডেভেলপ করে, আদারওয়াইজ বাকি সবাই কিন্তু লার্জ ইন্টেস্টাইনের পার্ট। সুতরাং কডাল লিম্বটাকে লার্জ ইন্টেস্টাইনের জন্য বরাদ্দ রাখা গেল। তাহলে আমরা কি বুঝলাম? সেফালিক লিম্ব হচ্ছে স্মল ইন্টেস্টাইনের জন্য, আর কডাল লিম্ব হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের জন্য বরাদ্দ। এখন আমরা দেখব এই প্রাইমারি ইন্টেস্টাইনাল লুপের মাঝে রোটেশন হবে।
যখন এই প্রাইমারি ইন্টেস্টাইনাল লুপের লেংথ বাড়তে থাকে, আবার এট এ টাইম লিভার তখন গ্রো করতে থাকে। লিভার এই সেফালিক লিম্বকে প্রেসার দিবে। প্রেসার দেওয়ার কারণে তখন প্রাইমারি ইন্টেস্টাইনাল লুপে 90 ডিগ্রি রোটেশন হয়, এবং 90 ডিগ্রি রোটেশন হয় অ্যারাউন্ড দ্য এক্সিস ফর্ম বাই দ্য সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। এবং এই রোটেশনটা কাউন্টার ক্লকওয়াইজ যখন আমরা ফ্রন্ট থেকে দেখব, when viewed from the front, এই রোটেশন হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। এবং এই রোটেশনের মাধ্যমে সেফালিক লিম্ব হয়ে যাবে রাইট লিম্ব, আর কডাল লিম্ব হয়ে যাবে লেফট লিম্ব। তাহলে যে লিম্বটা আগে সেফালিক ছিল, রোটেশনের কারণে সে চলে গেল রাইট সাইডে, আর যে লিম্বটা কডাল লিম্ব ছিল, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের কারণে সে হয়ে গেল লেফট লিম্ব। তাহলে স্মল ইন্টেস্টাইন যেখান থেকে ডেভেলপ করবে, সেই লিম্বটা কিন্তু এখন রাইট সাইডে, আর লার্জ ইন্টেস্টাইন ডেভেলপমেন্টের লিম্ব আছে লেফট সাইডে। Abdominal cavity is temporarily too limited in volume to contain all its contents. অ্যাবডোমিনাল ক্যাভিটিতে তার কন্টেন্ট গুলো এই পর্যায়ে এসে আর জায়গা হয় না। কেন জায়গা হয় না? ডিউ টু র্যাপিড গ্রোথ অফ দ্য মিডগাট, ডিউ টু এনলার্জমেন্ট অফ দ্য গ্রোয়িং লিভার, ডিউ টু প্রেজেন্স অফ মেজোনেফ্রিক কিডনি। এই তিন কারণে অ্যাবডোমেনের মাঝে তার কন্টেন্ট তখন জায়গা হয় না। এই অবস্থাতে ইন্টেস্টাইনাল লুপ তারা অ্যাবডোমেন থেকে বের হয়ে ঢুকে পড়ে আম্বিলিকাল কর্ডের মাঝে এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটিতে। এবং এই কাজটা হয় 6th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে। দিস ইজ কল্ড ফিজিওলজিক্যাল হার্নিয়েশন। এখানে কিন্তু হার্নিয়েশন হলো, এবং বিষয়টা ফিজিওলজিক্যাল, সবারই হয়, এই জন্য এটাকে বলে ফিজিওলজিক্যাল হার্নিয়েশন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি সব অ্যাবডোমেনের এই যে ইন্টেস্টাইনাল লুপ, তারা কিন্তু আম্বিলিকাসের মাঝে প্রবেশ করছে, এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটিতে ঢুকে পড়ছে। এখন আবার এই হার্নিয়েটেড লুপ ফেরত যাবে অ্যাবডোমেনে। Herniated loops begin to re-enter the abdominal cavity during 10th week of development. তাহলে 6th উইকে হার্নিয়েশন হলো, 10th উইকে সেই কন্টেন্ট গুলো আবার অ্যাবডোমেনে ফেরত আসে। কেন ফেরত আসে? যে কারণে বের হয়েছিল সেই কারণগুলো সলভ হয়ে গেছে। নাম্বার 1, রিগ্রেশন অফ দি মেজোনেফ্রিক কিডনি, দেন রিডিউসড গ্রোথ অফ দি লিভার, and expansion of abdominal cavity. এই তিন কারণে অ্যাবডোমেনে তখন স্পেস তৈরি হয়, এবং এটা হচ্ছে 10th উইক অফ ডেভেলপমেন্ট, হার্নিয়েটেড লুপগুলো ফেরত চলে আসে। The right limb derived structure, that is small intestinal structures, re-enter first, followed by left limb structures. Right limb structure এর মাঝে proximal part of the jejunum is the first part to re-enter the cavity. এবং সে আসবে কোন জায়গাতে? সে তো ছিল রাইট সাইডে, সে রাইট সাইডে ফিরতে চায়, কিন্তু একটা প্রবলেম আছে, রাইট সাইডে লিভার থাকার কারণে রাইট সাইডে লেফট সাইডের তুলনায় স্পেস কম থাকে। সুতরাং স্মল ইন্টেস্টাইনাল পার্ট গুলো রাইট থেকে লেফটে চলে যায়। রাইট থেকে যখন লেফটে যাবে তখন একটা রোটেশন হয়, যাকে বলে 180 ডিগ্রি রোটেশন। এবং এই রোটেশনটাও কাউন্টার ক্লকওয়াইজ যখন আমরা সামনে থেকে দেখব। তাহলে আমি যে কথাটা বলতে চাই, স্মল ইন্টেস্টাইনের পার্টগুলো রাইট সাইডে ছিল, তারা রাইট সাইডে ফিরতে গিয়ে দেখে যে সেই পাশে লিভার থাকার কারণে খুব একটা স্পেস নাই। সুতরাং তারা বাধ্য হয়ে লেফট সাইডে চলে যায়। আর এই রাইট থেকে লেফট সাইডে যখন যায় তখন 180 ডিগ্রি রোটেশন হয়। এই রোটেশনটা কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন when viewed from the front.
তাহলে আমরা দেখলাম এইবার স্মল ইন্টেস্টাইনের কন্টেন্ট গুলো লেফট সাইডে এন্টার করবে। প্রথমে যাবে জেজুনাম, তারপরে যাবে আইলিয়াম, এইভাবে গ্রাজুয়ালি একটার পর একটা সেট হতে থাকবে। এইবার আমাদের যে লেফট লিম, দ্যাট ইজ লার্জ ইন্টেস্টিনাল লিম, সে ছিল লেফট সাইডে। সে এইবার লেফট সাইডে ফিরতে চায়, কিন্তু ফিরতে গিয়ে দেখে যে তার জায়গাটুকু দখল করে ফেলেছে স্মল ইন্টেস্টাইনের পার্ট গুলো। তাহলে তার এখন আর এদিকে জায়গা নাই, সুতরাং সে চলে আসবে রাইট সাইডে। তাহলে আমরা বুঝলাম যে স্ট্রাকচার গুলো রাইট সাইডে ছিল তারা চলে আসছে লেফট সাইডে, যে স্ট্রাকচার গুলো লেফট সাইডে ছিল তারা চলে আসছে রাইট সাইডে। এখানে 180 ডিগ্রি রোটেশন হয় এবং এটা কাউন্টার ক্লকওয়াইজ যখন আমরা সামনে থেকে দেখব। সিকাল বার্ড ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য গাট টু রিএন্টার। সিকাল বার্ড হচ্ছে মনিটর, সে চেক করে সবাই কি ঢুকেছে কিনা, সবাই ঢোকার পরেই সে এন্টার করে। সে যখন এন্টার করে, একটু আগে আমি বলেছি সে এন্টার করবে রাইট সাইডে। প্রথমে সে লিভারের ঠিক নিচে থাকে, সেখানে গিয়ে অবস্থান নেয়। তারপরে ধীরে ধীরে গ্রাজুয়ালি সে ডিসেন্ড করে রাইট ইলিয়াক ফসাতে যায় এবং তখনই অ্যাসেন্ডিং কলন ডেভেলপ করে। তাহলে যে কথাগুলো আমি বলেছি, টেম্পোরারিলি সিকাম, প্রথমে সিকাম থাকে এই যে লিভারের ঠিক নিচে। টেম্পোরারিলি সিকাম লাইজ ইন দ্য রাইট আপার কোয়াড্রেন্ট ডিরেক্টলি বিলো দ্য রাইট লোব অফ দি লিভার। তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি সিকাম গ্রাজুয়ালি ডিসেন্ড করছে এবং অ্যাসেন্ডিং কলন ডেভেলপ করছে। ফ্রম হিয়ার ইট ডিসেন্ডস ইনটু রাইট ইলিয়াক ফোসা, placing ascending colon and hepatic flexure to the right side of the body. তাহলে আমরা বুঝলাম ইন্টেস্টাইনাল লুপের মাঝে টোটাল 270 ডিগ্রি রোটেশন হয়। তার মাঝে 90 ডিগ্রি রোটেশন হয় ডিউরিং হার্নিয়েশন and 180 ডিগ্রি রোটেশন হয় ডিউরিং রিট্রাকশন। তার মানে বের হওয়ার সময় 90 ডিগ্রি রোটেশন হয় আর ফেরত আসার সময় 180 ডিগ্রি রোটেশন হয়। টোটাল 270 ডিগ্রি রোটেশন হয় এবং সম্পূর্ণ রোটেশনটাই হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ when viewed from the front. Now fixation of the midgut. এই যে কিছু স্ট্রাকচার একবার বের হলো তো আবার ঢুকলো, এই ঢুকা বের হওয়া এই কাজ করতে গেলে অবশ্যই স্ট্রাকচার গুলোকে মোবাইল হতে হয়। মোবাইল কিভাবে হবে? যদি স্ট্রাকচার গুলো ইন্ট্রাপেরিটোনিয়াল হয়, যদি স্ট্রাকচার গুলো রিলেশনে পেরিটোনিয়াল ফোল্ড থাকে, তাহলেই কিন্তু এই স্ট্রাকচার গুলো মোবাইল হবে। এখন রিট্রাকশন হওয়ার পরে কিছু কিছু স্ট্রাকচার ফিক্সড হয়ে যাবে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। কিভাবে ফিক্সড হবে? তাদের পেরিটোনিয়াল ফোল্ড ডিসঅ্যাপিয়ার করবে, তারা ইন্ট্রাপেরিটোনিয়াল থেকে রেট্রোপেরিটোনিয়াল হয়ে যাবে, এইভাবেই ফিক্সড হয়ে যায়। যেমন অ্যাসেন্ডিং কলন, ডিসেন্ডিং কলন, এরা কিন্তু তাদের মেজেন্টেরি বা পেরিটোনিয়াল ফোল্ড লস করে রেট্রোপেরিটোনিয়াল হয়ে যায় এবং ফিক্সড হয়ে যায়। আবার অ্যাপেন্ডিক্স, দেন লোয়ার পার্ট অফ দি সিকাম, সিগময়েড কলন, এরা কিন্তু তাদের মেজেন্টেরি রিটেইন করে রেখে দেয়, সুতরাং এরা মোবাইল থেকে যায়। আবার ট্রান্সভার্স কলন, সেও তার মেজেন্টেরি রেখে দেয়, যারে বলে ট্রান্সভার্স মেজোকলন। সো এটাকেই বলে ফিক্সেশন অফ দি মিডগাট। এই ছবিতে আমরা মিডগাটের এই সব কাহিনী আমরা দেখতে পাচ্ছি। প্রথমে এই মিডগাট পোর্শন একটা প্রাইমারি ইন্টেস্টাইনাল লুপ তৈরি করেছে অ্যারাউন্ড সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। এখানে সেফালিক লিম্ব আছে, কডাল লিম্ব আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রোটেশন হচ্ছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ when viewed from the front, এবং সেফালিক লিম্ব হয়ে গেছে রাইট লিম্ব, কডাল লিম্ব হয়ে গেছে লেফট লিম্ব। সেফালিক লিম্ব হচ্ছে স্মল ইন্টেস্টাইনের জন্য, কডাল লিম্বটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের জন্য। তারপরে আমরা দেখলাম এই কন্টেন্ট গুলো আম্বিলিকাসের মাঝে এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটিতে হার্নিয়েশন হচ্ছে, যাকে বলে ফিজিওলজিক্যাল হার্নিয়েশন, এবং এটা হয় 6 উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে।
তারপরে আবার হার্নিয়েটেড লুপ ব্যাক করে আসবে, ফেরত আসবে। ফেরত আসার সময় 180 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হবে। দেন স্মল ইন্টেস্টাইনের কন্টেন্ট গুলো প্রথমে অ্যাবডোমেনে ফেরত আসে, এরপরে লার্জ ইন্টেস্টাইনের কন্টেন্ট গুলো অ্যাবডোমেনে ফেরত আসে। প্রথমে ঢুকে জেজুনাম, একদম লাস্টে ঢুকে সিকাম। সিকাম যাবে রাইট সাইডে, আর স্মল ইন্টেস্টাইনের পার্ট গুলো লেফট সাইডে এসে জায়গা নেয়। প্রথমে সিকাম থাকে লিভারের ঠিক নিচে, দেন সে ডিসেন্ড করে এবং রাইট ইলিয়াক ফসাতে চলে যাবে এবং অ্যাসেন্ডিং কোলন ডেভেলপ করে। তারপরে কিছু ফিক্সেশনের ঘটনা ঘটে, কিছু কিছু স্ট্রাকচার তার মেজেন্টারি লস করে দিবে, সে হয়ে যাবে ফিক্সড এবং রেট্রোপেরিটোনিয়াল। আর কিছু স্ট্রাকচার তারা তাদের মেজেন্টারি রেখে দেয়, তারা ইন্ট্রাপেরিটোনিয়াল এবং মোবাইল থেকে যায়। এবার আমরা একটু সামারি দেখব জেজুনাম এবং আইলিয়াম কোথা থেকে ডেভেলপ করে। Lining epithelium and intramural gland develop from the endoderm of the midgut, and rest of the layer develop from splanchnopluric of lateral plate mesoderm. Cecum কোথা থেকে ডেভেলপ করে? Lining epithelium and intramural gland develop from the endoderm of midgut, স্পেশালি মিডগাটের যেখান থেকে সিকাম ডেভেলপ করবে সেখানে একটা বার্ড তৈরি হয় যার নাম সিকাল বার্ড। সিকাল বার্ডের প্রক্সিমাল পার্ট থেকে সিকাম তৈরি হয়, আর ডিস্টাল পার্ট থেকে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স তৈরি হয়। রেস্ট অফ দ্য লেয়ার ডেভেলপস ফ্রম স্প্ল্যাঙ্কটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেসোডার্ম। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কোথা থেকে ডেভেলপ করে? লাইনিং অ্যান্ড ইন্ট্রামোরাল গ্ল্যান্ড ডেভেলপ ফ্রম দি এন্ডোডার্ম অফ দি মিডগাট, স্পেশালি সিকাল বার্ডের অ্যাপেক্স থেকে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ডেভেলপ করে। রেস্ট অফ দ্য লেয়ার অ্যাজ ইউজুয়াল স্প্ল্যাঙ্কটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেসোডার্ম থেকে ডেভেলপ করে। অ্যাসেন্ডিং কোলনের ক্ষেত্রেও তাই, এটা মিডগাট ডেরিভেটিভ। সুতরাং লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড ইন্ট্রামোরাল গ্ল্যান্ডস ডেভেলপ ফ্রম endoderm of midgut, rest of the layer develop করে splanchnopluric layer of lateral plate mesoderm থেকে। Now transverse colon. ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 হচ্ছে মিডগাট ডেরিভেটিভ, লেফট 1/3 হচ্ছে হাইন্ডগাট ডেরিভেটিভ। সুতরাং আমরা বলবো লাইনিং এপিথেলিয়াম এন্ড ইন্ট্রামুরাল গ্ল্যান্ডস অফ রাইট 2/3 ডেভেলপ ফ্রম এন্ডোডার্ম অফ মিডগাট, লেফট 1/3 ডেভেলপ ফ্রম এন্ডোডার্ম অফ হাইন্ডগাট। Rest of the layer develops from splanchnopluric layer of lateral plate mesoderm. এখন ট্রান্সভার্স কোলন যেহেতু দুই গার্ড থেকে ডেভেলপ করে, সুতরাং সে দুটো ব্লাড সাপ্লাই পাবে। রাইট 2/3 ডেভেলপ করে মিড গার্ড থেকে, মিড গার্ডের প্যারেন্ট আর্টারি হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। সুতরাং এই রাইট 2/3 কে সাপ্লাই দিবে ব্রাঞ্চেস অফ দি সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। আর লেফট 1/3 ডেভেলপ করে হাইন্ডগার্ড থেকে, প্যারেন্ট আর্টারি অফ দি হাইন্ডগার্ড ইজ দা ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। সুতরাং লেফট 1/3 সাপ্লাই পাবে ব্রাঞ্চ ফ্রম দা ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। সুতরাং আমরা বলবো ট্রান্সভার্স কোলন দুটো সোর্স থেকে তার ব্লাড সাপ্লাই পায়। এখন আমরা দেখব মিডগাট ডেভেলপমেন্টের সময় কি কি ধরনের অ্যানোমালিজ হতে পারে। এগুলো যেহেতু গাট টিউব, তার লুমেন থাকে, আমরা জানি লুমেন একবার অবলিটারেশন হয়, দেন রিক্যানালাইজেশনের মাধ্যমে লুমেন আবার রিস্টোরেশন হয়। এখন এই ক্যানালাইজেশন যদি না হয় তখন অনেক প্রবলেম হতে পারে, যেমন মিডগাটে এট্রেশিয়া হতে পারে যদি ক্যানালাইজেশন একদম না হয়। আর যদি পার্শিয়াল ক্যানালাইজেশন হয় তখন মিডগাটে স্টেনোসিস ডেভেলপ করবে। দেন মিডগাটের রোটেশনে ডিফেক্ট হতে পারে, তার মধ্যে তিনটা ভ্যারাইটি আছে। একটাকে বলে মিক্সড রোটেশন অর মেল রোটেশন। তার মানে মনে করি মিডগাট প্রথমে 90 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ রোটেশন ঠিকই হয়েছে, তারপরে 180 ডিগ্রি আবার এন্টি ক্লকওয়াইজ রোটেশন হওয়ার কথা, কিন্তু তখন এই রোটেশনটা হয়ে গেছে ক্লকওয়াইজ। এটাকেই বলে মিক্সড রোটেশন অর মেল রোটেশন। দেন নন রোটেশন হতে পারে, কোনোভাবেই রোটেশনই হয়নি, এবং যে কলন কলন থাকার কথা রাইট সাইডে সেটা চলে গেল লেফট সাইডে, এটাকে বলে নন রোটেশন অফ মিডগাট। আবার রিভার্সড রোটেশন হতে পারে, আমরা জানি 270 ডিগ্রি রোটেশন হয় এন্টি ক্লকওয়াইজ। যদি পুরাটাই ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে সেটাকে বলবো রিভার্সড রোটেশন অফ দি মিডগাট। এছাড়া আমরা জানি ফিক্সেশন হয় মিডগাটের আফটার রিট্রাকশন, কারো কারো মেজেন্টেরি বা পেরিটোনিয়াল ফোল্ড ডিসিপিয়ার করে। যদি এই ফিক্সেশন হতে কোনো প্রবলেম হয়
তখন আমরা দেখব সিকাম মোবাইল থেকে যাবে, তাছাড়া ভলভুলাস ডেভেলপ করবে, দেন রেট্রোকলিক হার্নিয়া ডেভেলপ করবে। এগুলো সবই ফিক্সেশন প্রবলেমের কারণে হয়। দেন ভিটেলাইন ডাক্ট অ্যাবনরমালিটিস হতে পারে। আমরা জানি ভিটেলাইন ডাক্ট কানেক্ট করে মিডগাটকে ইয়কস্যাকের সাথে, এবং ইয়কস্যাক ডিসিপিয়ার করে ফিফথ উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে, এবং ভিটেলাইন ডাক্ট ডিসিপিয়ার করে সিক্সথ উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে। এটা হচ্ছে নর্মাল কাহিনী। কিন্তু যদি ভিটেলাইন ডাক্টের কমপ্লিট অবলিটারেশন না হয়, তখন কি হবে? একটা হতে পারে ম্যাকেলস ডাইভার্টিকুলাম, এই যে প্রক্সিমাল পার্ট অফ দি ভিটেলাইন ডাক্ট পারসিস্ট করে গেল এবং একটা ডাইভার্টিকুলাম তৈরি করলো। এটাকেই বলে ম্যাকেলস ডাইভার্টিকুলাম অর আইলিয়াল ডাইভার্টিকুলাম। অথবা এমনও হতে পারে ভিটেলাইন ডাক্টের সম্পূর্ণটুকুই প্রায় ডিসিপিয়ার করে গেছে, কিন্তু মাঝখানে একটা সিস্টিক স্পেস থেকে গেল। এটাকে বলে ভিটেলাইন সিস্ট অর এন্টারোসিস্টোমা। অথবা যদি এরকম হয় এই মিডগাট আম্বিলিকাস দিয়ে বাইরে কমিউনিকেট করে, এটাকে বলে ভিটেলাইন অর আম্বিলিকাল ফিস্টুলা। এগুলো হচ্ছে ভিটেলাইন ডাক্ট অ্যাবনরমালিটিস। দেন বডি ওয়ালে ডিফেক্ট হতে পারে। সেটা কেমন? ওই যে আম্বিলিকাল কর্ডের মাঝে বা আম্বিলিকাসের মাঝে ইন্টেস্টাইনাল লোবগুলো একবার হার্নিয়েশন হয়। এটা অনেকটা বেড়াতে আসার মতো। তারপরে তারা সিদ্ধান্ত নিল না আর বাড়িতে ফিরবে না। ঠিক আছে, এটাকেই বলে অমফেলোসিল অর এক্সোমফেলস। এটা কিন্তু আর তখন ফিজিওলজিক্যাল হার্নিয়েশন হলো না, প্যাথোলজিক্যাল হয়ে গেল। তারা বের হয়ে আসলো কিন্তু ফিরলো না। এটাই হচ্ছে অমফেলোসিল অর এক্সোমফেলস। অথবা অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে যদি তার কন্টেন্ট গুলো হার্নিয়েশন হয়, তখন সেটাকে বলে গ্যাস্ট্রোস্কাইসিস। এটাও এক ধরনের বডি ওয়াল ডিফেক্টের কারণে অ্যাবনরমালিটিস। এছাড়া ইন্টেস্টিনাল লুপের ডুপ্লিকেশন হয়ে যেতে পারে, বা ইন্টেস্টিনাল লুপের মাঝে সিস্ট তৈরি হতে পারে। দিস আর দ্য ভেরিয়াস ডেভেলপমেন্টাল অ্যানোমালিস রিলেটেড টু মিডগাট। তো আমাদের ভাইবা কার্ডের মাঝে অমফেলোসিল এবং গ্যাস্ট্রোস্কাইসিস নিয়ে কোয়েশ্চন আছে। এই জিনিসগুলোকে কম্পেয়ার করতে বলে তিনটা পয়েন্ট দিয়ে। তো কম্পেয়ার করার আগে আমি জিনিসটা আগে ডিসকাস করে যাচ্ছি। অমফেলোসিল কে বলে এক্সোমফেলস। This involves herniation of abdominal viscera through an enlarged umbilical ring. Umbilical ring দিয়ে abdominal viscera গুলো herniation হবে। The origin of the defect is a failure of bowel to return to body cavity from physiological herniation during 6 to 10th week of development. তাহলে 6 to 10 উইক অফ ডেভেলপমেন্ট এই সময় হার্নিয়েশন হয়, এবং 10th উইকে আবার ফেরত যাওয়ার কথা। যদি ফেরত যেতে না পারে, ফেল করে, তখনই অমফেলোসিল বা এক্সোমফেলোস ডেভেলপ করবে। যে ভিসেরাগুলো এরকম হার্নিয়েশন হতে পারে সেগুলো হচ্ছে লিভার, স্মল ইন্টেস্টাইন, স্টমাক, স্প্লিন, গল ব্লাডার, এটসেট্রা। এবং আমরা দেখতে পাচ্ছি এই কন্টেন্ট গুলোর বাইরে একটা চকচকে মেমব্রেন দেখা যাচ্ছে, শাইনি মেমব্রেন দিয়ে এগুলো কভার করা আছে। এটা হচ্ছে অ্যামনিয়ন। তার মানে এই কন্টেন্ট গুলো অ্যামনিয়ন দিয়ে কভার করা থাকে। নাও আমরা দেখবো আরেকটা ছবি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু কন্টেন্ট অ্যাবডোমেনের ওয়াল দিয়ে বের হয়ে আসতেছে, কিন্তু আমরা এখানে কোনো পর্দা দেখতে পাচ্ছি না। এটাই হচ্ছে গ্যাস্ট্রোস্কাইসিস, a protrusion of abdominal contents directly into the amniotic cavity due to abnormal body wall closure around the connecting stalk. কানেক্টিং স্টকের অ্যারাউন্ডে বডি ওয়াল যদি ক্লোজ না করে, তখন এরকম অ্যাবডোমিনাল কন্টেন্ট গুলো বের হয়ে আসবে। তাকেই বলে গ্যাস্ট্রোস্কাইসিস। আমরা দেখেছিলাম যে অমফেলোসিল বা এক্সোমফেলোস হয় আম্বিলিকাল রিং দিয়ে, তার মানে আম্বিলিকাস দিয়ে। কিন্তু গ্যাস্ট্রোস্কাইসিস হয় ল্যাটারাল টু দা আম্বিলিকাস, আম্বিলিকাসের ল্যাটারালি, ইউজুয়ালি অন দা রাইট সাইড। বেশিরভাগ ক্ষেত্রে রাইট সাইড দিয়ে এই গ্যাস্ট্রোস্কাইসিসটা হয়ে থাকে।
এবং এই ক্ষেত্রে ভিসেরাগুলো কোনো পেরিটোনিয়াম অর অ্যামনিয়ন দিয়ে কভার করা থাকে না। নর্মালি অমফেলোসিলের সাথে আদার কিছু অ্যানোমেলিস জড়িত থাকে, যেমন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি অর আদার সিভিয়ার ডিফেক্ট, এগুলো অ্যাসোসিয়েটেড থাকে, যে কারণে অমফেলোসিলের সার্ভাইভাল রেট অর প্রগনোসিস ইজ ভেরি পুয়ার। কিন্তু গ্যাস্ট্রোস্কাইসিসের সাথে এরকম ক্রোমোজোমাল অর আদার কোনো অ্যাবনর্মালিটিস জড়িত থাকে না বলে সার্ভাইভাল রেট ভেরি এক্সেলেন্ট। সুতরাং আমরা গ্যাস্ট্রোস্কাইসিস এবং অমফেলোসিলের তিনটা কম্প্যারিজন করতে পারবো। অমফেলোসিল হয় থ্রু দ্য আম্বিলিকাস অর আম্বিলিকাল রিং, আর গ্যাস্ট্রোস্কাইসিস হয় ল্যাটারাল টু দ্য আম্বিলিকাস। অমফেলোসিলের ক্ষেত্রে কন্টেন্ট গুলো অ্যামনিয়ন দিয়ে কভার করা থাকে, কিন্তু গ্যাস্ট্রোস্কাইসিসে এই কন্টেন্ট গুলো অ্যামনিয়ন দিয়ে কভার করা থাকে না। গ্যাস্ট্রোস্কাইসিসের সাথে আদার কোনো অ্যানোমালিস জড়িত থাকে না, যে কারণে সার্ভাইভাল রেট এক্সেলেন্ট। কিন্তু অমফেলোসিলের সাথে আদার কিছু অ্যানোমালিস জড়িত থাকে, এই কারণে সার্ভাইভাল রেট অর প্রগনোসিস ইজ নট এক্সেলেন্ট। বাস হয়ে গেল দুটোর কম্প্যারিজন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড টেক কেয়ার।